নমস্কার, চলে এসেছি অবিশ্বাস্য ঘটনা নিয়ে। আমি তোমাদের বন্ধু পিয়ালি। শনিবার রাত 10টা, মানে একটি নতুন এপিসোড। এই এপিসোডে যিনি ঘটনা লিখেছেন তিনি হচ্ছেন ফুলবাগান থেকে শ্রেয়সী ডন। শ্রেয়সীর মতন তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য.ঘটনা@gmail.com অথবা ডেসক্রিপশানে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করতে গেলে তোমরা আমাকে বাংলায় টাইপ করো অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দাও। তোমাদের ঘটনা সামনের শনিবার বা কোনো একটি শনিবারের একটি এপিসোডে অবশ্যই শোনানো হবে। চলে আসছি ঘটনাতে। শ্রেয়সীর আগেও আমাকে এই চ্যানেলে ঘটনা শেয়ার করেছে। প্ল্যানচেট নামকরণ করার জন্য দিদি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। জানি না এবারের ঘটনাটি তুমি কীরকম করে উপস্থাপনা করবে, তবু তোমার উপর বিশ্বাস নিয়ে তোমাকে এই ঘটনাটি লিখে পাঠাচ্ছি। দিদি, এই ঘটনাটি আমার সাথে ঘটেনি, আমার বলতে পারো মাসির সাথে ঘটা ঘটনা। আমার মাসি মানে আমার মায়ের মাস্তুতো দিদি। তিনি আমাকে বা আমি আমার দিদিকে যেভাবে ঘটনাটা তিনি বলেছিলেন আমি ঠিক সেইভাবে তোমার সামনে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমি তখন পাশ করেছি, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে একটি হসপিটালে নার্সিং ট্রেনিং নিচ্ছি। নার্সিং ট্রেনিংয়ের সময় সেরকম কোনো ঘটনা আমি দেখিনি। নার্সিং ট্রেনিংটা বলতে পারো আমাদের যেটা ছিল 1 বছরের মতন কোর্স ছিল। 3 মাস করে একটা করে গেলে পরীক্ষা হতো। আমি একটি বিশেষ কারণ অনুযায়ী আমি হসপিটালটার নাম তোমার সামনে বলছি না, এটি শিলিগুড়িরই একটি হসপিটাল ছিল। সেইখানে আমি ট্রেনিংয়ের জন্য যাই। প্রথম 6টা মাস বেশ ভালোভাবেই ট্রেনিংটা কমপ্লিট হচ্ছিল। একটার পর একটা করে নতুন নতুন জিনিস শেখা এবং আমাদের টিম লিডার বা বলতে পারো যিনি আমাদের হেড নার্স যিনি ছিলেন, যে দিদি ছিলেন, আমাদেরকে তার ইনস্ট্রাকশানে চলতে হতো। যখন আমরা ওয়ার্ডে গিয়ে সে সেবাগুলো করতাম, ভালোই রুগীদের সাথে পেশেন্টদের সাথে আমাদের সম্পর্কটা খুব ভালো হয়ে গেছিলো। অনেক পেশেন্টকে আমরা মরতে দেখেছি, অনেক পেশেন্টকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে দেখেছি। এটা আলাদা এক বিষয়। এর 6 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক হয়, আমি বিয়ে করি। বিয়েটা আমার সম্বন্ধ করেই হয়, কিন্তু আমার যিনি হাজব্যান্ড তিনি এই পেশাতেই যুক্ত। তিনি একজন ডাক্তার হওয়াতে তার মধ্যে ভয়ডর বেশি ছিল না, এবং আমার এই নার্সিংয়ের যে কাজটা, সেবার কাজটা, তিনিও খুব খুশি হয়ে সম্মতি জানিয়েছিলেন। অবশ্যই এইটা কমপ্লিট করে আমাকে বলেছিলেন তারই হসপিটালে তার সাথে জয়েন করতে। আমিও খুশি ছিলাম এবং আমি আমার ট্রেনিংয়ে বিয়ের পর যাওয়া শুরু করি। ঘটনাটা বিয়ের পরেই ঘটা। একদিন রাতে ডিউটি পড়েছে। খুব অবাক হবে জানলে একজন পেশেন্ট এসছে, প্রায় পুরোটা পুড়ে গেছে বললেই হবে, 80% বার্ন, এবং তার কি বলবো, শুধু মুখটাই বাকি আছে, বাদবাকি দেহটা পুরোপুরি পুড়ে গেছে। একটা জিনিস আছে, যারা পুড়ে যায় তাদেরকে জল খেতে দেওয়া হয় না, এবং এটা খুব কষ্টের। আমার কাছে এই রকম পেশেন্ট এই প্রথমবার এলো।
মানে গোটা 6 মাস ধরে আমার কাছে এরকম পোড়া পেশেন্ট ছিল না। রাত্রিবেলা সামনে থাকতেই হবে। খুব কষ্টে যখনই মানে ওনার জ্ঞান ফেরে, ওনার একটা গোঙানি, খুব কষ্ট এবং চিৎকার চেঁচামেচি থাকতো। ওনাকে সবসময় পেন কিলার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো এবং মুখটা বাদ দিয়ে পুরোটাই তাকে নেটের মধ্যে ঘিরে রাখা হতো। খুব কষ্টের আমি তাকে দেখেছি, তার শরীরটা কীরকম করে পুড়ে যায়, কতটা পুড়ে গেছে। এবং মুখটা দেখলে বোঝা যায় উনি বেশ সুন্দরী নারী ছিলেন। পুড়ে যাওয়ার পর তার দেহটা এতটা মানে কি বলবো কুঁকড়ে গিয়েছিল এবং এতটাই বাজে লাগছিল, ভাবার মতো নয়। কিন্তু বাজে লাগার থেকেও আমার ওনাকে দেখে খুব কষ্ট হতো। সব সময় পুলিশ রয়েছে চারিদিকে, কি উনি যদি একটু কথা বলার সিচুয়েশন আসে সঙ্গে সঙ্গে ওনার রিপোর্ট করতে হবে। কিন্তু ওনাকে সবসময় জ্ঞানহীনভাবে থাকতো বলে আমাকে রাখা ছিল, যখনই হবে যেন আমি পুলিশকে গিয়ে ইনফর্ম করি। খুব আমি ওনাকে রাতের ইঞ্জেকশানটা দিই। আমাদের ইঞ্জেকশানটা ডাইরেক্ট ওনার শরীরে দেওয়ার ছিল না, দেওয়ার ছিল ওনার স্যালাইন চলছিল সেইখানে, দিয়ে আমি আমার কাজটা কমপ্লিট করে যাই। সেই সময় ওনার ঘুম ভেঙে যায় এবং উনি আমার দিকে এক ঝলক তাকান। তাকিয়ে আমার দিকে তাকিয়ে একটাই কথা বলে, জল। উনি যেন জল খেতে চায়, কিন্তু হাজার কিছু হলেও পেশেন্ট এরকম জল চাইলেও জল তাকে দেওয়া যাবে না। এটা আমাদের ওপর স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন ছিল। তার কারণ হচ্ছে আমি সেবায় আছি, জল দেওয়াটা হয়তো সেবা, কিন্তু সেই সময় জলটা তার ক্ষেত্রে বিষ হবে, তাই জন্য সেটা আমার নিষেধ ছিল। আমি না দিয়ে তাকে বুঝিয়ে বলি এবং চলে যেতে বলি। এবং তিনি যাওয়ার আগে আমাকে খুব কষ্ট করে দু চোখ করে বলেছিল, মানে বলার চেষ্টা করছিল, যেন মনে হলো তার হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করছেন, তিনি বাইরে আছেন কি না। আমি কিছু বুঝতে না পেরে আমি বলি যে তাকে, আপনি চিন্তা করবেন না, এখন খুব রাত, আপনি ঘুমান, কাল সকালবেলায় সব ঠিক হয়ে যাবে, আপনি তখন জানতে পারবেন। আমার দিকে দুটো চোখ বন্ধ করে সম্মতি জানায়। তিনি বুঝলেন যে সত্যিকারই আমার কথাটা শুনে তিনি মানলেন এবং তিনি চোখ বুজে নেন সম্মতি দিয়ে। আমি আমার মতন অনেক প্রায় 1:20 পার হয়ে গেছে দেখে আমি থাকতে না পেরে আমার দুটো চোখ জ্বালা করতে শুরু করে এবং আমাদের যে নার্স দিদিদের যে রুমটা হয়, আমি ঠিক পাশের রুমটাতে গিয়েই আমি বসি এবং জলটা খাই এবং তার আমি ওই মুখটা মনে করে চোখটা বন্ধ করে থাকি। চোখটা বন্ধ করিনি সেদিন, চোখটা যেন কেমন বন্ধ হয়ে যায়। আমি দেখতে পাই যে আমি ওখানেই রয়েছি। ওই ভদ্রমহিলা আমার কাছে আসেন এবং ওই পোড়া অবস্থা থেকে আমার সামনে এসে আমাকে ডাকে। আমি ধরপড়িয়ে বসে জিজ্ঞাসা করি, মানে আপনি এখানে এইরকম করে কি করে উঠে চলে এলেন? আমি আপনাকে বারণ করলাম যে বাইরে বেরোবেন না, আপনি বেরিয়ে গেলেন, এই কি চলুন আপনি চলুন বলে আমি ওনাকে বলছি মানে বেডে নিয়ে যাওয়ার কথা। উনি দূর থেকেই মানে আমার ঠিক কাছাকাছি একটু দূরে দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বলেন, স্পষ্ট বলেন, গিয়ে কোনো লাভ হবে না, আমি চলে যাচ্ছি। কিন্তু ওরা আমাকে বাঁচতে দেয়নি। আমার হাজব্যান্ড নিজে হাতে আমার গায়ে আগুন ধরিয়ে দেয়। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আমি একমাত্র মেয়ে ছিলাম, ভেবেছিল ওরা একমাত্র মেয়ে হওয়াতে
প্রচুর টাকা ওরা পাবে, পণ পাবে, কিন্তু সেই রকমভাবে আমার বাবা পণ দিতে পারেনি, কারণ আমাদের বাবার বিজনেসটা পুরো ডুবে গেছিলো আমার বিয়ের আগেই। আমি ওকে সব কথা খুলে বলি, ভাবে যে বিনা পয়সায় মেয়েকে ওদের ঘাড়ে চাপানোর জন্য আমি প্রেম করেছিলাম। এটা ওদের রাগ হয়, এবং আমার বিয়ের 3টে মাসও এখনও পুরো হয়নি। আমি অন্তঃসত্ত্বা। আমার বাচ্চাটাকে ওরা বাঁচতে দেয়নি, ওরা আমাকে এত মেরেছিল। এটা 1 সপ্তাহ পর আমার গায়ে ওরা আগুন ধরিয়ে দেয়। ওরা কেউ ভালো নয়। আমার স্বামী বাইরে আছে, উনি থাকলেও ওটা তার অভিনয়, তার কারণ যাতে ও ধরা না পড়ে, আবার বিয়ে করবে বলে এই রকম অভিনয় করছে, আমার জন্য কাঁদছে। আমার কাছে বেশি সময় নেই এই কথাটা বলে কি একটা যেন বলল যে আমি খুব জল খাবো, আমার খুব জল তেষ্টা পেয়েছে বলে আমার সামনে থাকা যে জলের কাঁচের গ্লাসটা ছিল, ওই কাঁচের গ্লাসটা থেকে ঢকঢক করে জলটা খেয়ে নেয়, এবং আমি জোরেই বলে উঠি যে স্যালাইন অবস্থায় জল খেতে নেই, এটা বিশাল বড় খারাপ অবস্থা হবে বলে আমি ওর হাতটাকে চেপে ধরতে যাই। যখন ধরতে যাই আমারই হাতে ধাক্কা খেয়ে ওই কাঁচের গ্লাসটা ভেঙে যায়। আমি বুঝি আমার চোখ লেগে গেছিল, আমি যেটা দেখছিলাম স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি ধরপড়িয়ে উঠে চোখ মুখ না ধুয়েই বলতে পারো আমি ওই রুম থেকে ছুটে বেরিয়ে যাই, এবং ওই রুমের থেকে বেরিয়ে গিয়েই ওই পেশেন্টের কাছে যাই। গিয়ে দেখি পেশেন্টটির চোখ খোলা, মুখটা হাঁ করা, যেন খুব কষ্ট হচ্ছিল, এবং বুঝতে পারি সে এই দুনিয়াতে নেই। তখন আমি বুঝতে পারি যে তার মানে স্বপ্নে যাকে দেখেছিলাম এ এসেছিল আমাকে জানাতে, এবং আমাকে বলে যায় ওর হাজব্যান্ড ভালো নয়, সেই পুড়িয়ে মেরেছে। এবং পুলিশ আসে, আমাকে ডাকে, ওখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে উনি কিছু বলে গেছে কি না। আমি আমার স্বপ্নের কথা তো সকলকে বলে কোনো দিন লাভ হয় না। আমার ভেতরে আজও খুব কষ্ট হয়। আমি ওই স্বপ্নের কথা কাউকে বলতে পারিনি ঠিক কথা। আমি পুলিশে ধরিয়ে দিতে পারিনি তার হাজব্যান্ডকে। কিন্তু পরবর্তীকালে পুলিশের বা ওর বাবা মায়ের কাছে আমি বলার বা পৌঁছে দেওয়ার জন্য নাম না জানিয়ে একটি চিঠিতে চেষ্টা করেছিলাম যে জানিয়ে দেওয়ার জন্য অজ্ঞাতভাবে যে তার মেয়েকে পুড়িয়ে মারা হয়, এবং 7 দিন আগেকার ঘটনাটা আমি নাম না জানিয়ে আমি তার বাড়িতে চিঠি দিয়ে বলেছিলাম। জানি না ওই চিঠিটা কোনো কাজ হয়েছিল কি না, কিন্তু এইটুকু জানি যে আমি একজন আত্মাকে চেষ্টা করেছিলাম জাস্টিস পাওয়ানোর জন্য। এটা ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। দিদি এই ঘটনাটি আমার মাসি আমাদেরকে বলেছিল সেদিনকের ঘটনাটি, যে মরে যাওয়ার পর তার স্বামীর করা অত্যাচার সেটা বলেছিল, কিন্তু তার হাজব্যান্ড যে সত্যিকারে সাজা পেয়েছিল কি না সেটা আর জানা যায়নি। এবং এছাড়াও আরও অনেক ঘটনা আছে যেটি আমার মাসির সাথে ঘটেছে এই নার্সিং ট্রেনিং অবস্থায় এবং নার্স থাকা অবস্থায়। এর পরবর্তীকালে আবার একটি ঘটনা দিদি তোমায় লিখে পাঠাবো। আজ এই ঘটনা এইটুকু। ভালো লাগলে দিদি পড়ে শুনিও।
খুব সুন্দর একটি ঘটনা আমরা জানতে পারলাম হসপিটালের। হ্যাঁ, মারা যাওয়ার পরেও মানুষ আসে তার সাথে ঘটা অত্যাচারের কথা বলে যেতে। এইটুকু যদি জানা যেত শ্রেয়সী যে তার হাজব্যান্ড পরবর্তীকালে হয়তো শাস্তি পেয়েছে কি পায়নি, কি তিনি আবার একজনকে বিয়ে করেছিলেন কি না, এটা জানলে মনে হয় যেন গল্পটার একটা একটা অংশ উজ্জ্ব থেকে গেল। সেই উজ্জ্ব থাকা অংশটা কি বলবো, ক্লিয়ার হয়ে যেত শেষটুকু। ঠিক আছে, তো শ্রেয়সী তোমার কাছে রিকোয়েস্ট রইল এর পরবর্তী আরও ঘটনা লিখে পাঠাও। তবে বন্ধুরা, আজ এইটুকু থাকছে। ফিরে আসবো সামনের শনিবার আরও একটি নতুন ঘটনা নিয়ে।